আজকে জীববিজ্ঞানের প্রথম অধ্যায়ের আহ, প্রথম পার্টটা আমরা গত লেকচারে আলোচনা করছি। এখন যে পার্টটা আছে সেই পার্টটার নাম হচ্ছে জীবজগৎ। আমরা জীবজগৎ সম্বন্ধে এখন পড়ব। তো এর আগে আমরা কি পড়েছিলাম যে জীববিজ্ঞানের সংজ্ঞা, জীববিজ্ঞানের দুইটি শাখা, ভৌত এবং মৌলিক, ভৌত এবং ফলিত দুটি শাখার পার্থক্য, প্রত্যেকটা শাখার বর্ণনা, শ্রীবিন্যাসবিদ্যা কাকে বলে, শ্রীবিন্যাসবিদ্যার জনক এবং কেওলাস লিনিয়াসকে কেন শ্রীবিন্যাসবিদ্যার জনক বলা হয় সেগুলো আমরা গত পার্টে পড়েছি। আজকে যে পার্টটা শুরু করবো সেটা হচ্ছে জীবজগৎ সম্পর্কে আমরা জানবো। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, এবং এখানে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হয়েছে যে এইখানে মোটামুটি ভাবে এইখান থেকে একটা প্রশ্ন থাকেই। এইখান থেকে একটা প্রশ্ন থাকবেই। তো এই জন্য তোমরা এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবা। এবং প্রত্যেকটা টপিকই এখানে যা যা আছে, যে আমাদের বিশেষ করে 5টা রাজ্য সম্বন্ধে কথা বলা হবে। 5টা রাজ্য সম্পর্কে তোমাদের খুব ভালো ধারণা রাখতে হবে। তো আমরা শুরুতেই জীবজগৎ যে এটা আছে, পার্টটা আছে, সেটা শুরু করি। তো কেওলাস লিনিয়াসের সময়কাল থেকে শুরু করে 20 শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত জীবজগৎকে উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ হিসাবে বিবেচনা করে দুইটি রাজ্যে শ্রেণীবিন্যাস করা হতো। আমরা এই কথাটা ওই গত পাঠে পড়েছি যে শ্রেণীবিন্যাস বিদ্যার জনক কেন বলা হয়। কেন বলা হয়? প্রথম বিষয়টা হচ্ছে যে একমাত্র কেউ সবার সবার আগে সর্বপ্রথম কেওলাস লিনিয়াসই যে তোমার জীবজগৎকে দুইটা ভাগে ভাগ করছিল, একটা জীবজগৎ আর একটা উদ্ভিদ জগৎ আর একটা প্রাণী জগৎ। তো সেই হিসাবে যদি পরীক্ষাতে আসে যে কেওলাস লিনিয়াসের আহ, কয়টি শাখায় ভাগ করেন, কেওলাস লিনিয়াসের জীবজগৎ কয়টি ভিত্তিতে ভাগ করেন। কেওলাস লিনিয়াসের দুইটা শাখা ছিল, একটা জীবজগৎ একটা কি, একটা উদ্ভিদ জগৎ আর একটা কি, প্রাণী জগৎ। এরপরে আমাদের বিজ্ঞানের অগ্রযাত্রায় বর্তমান কোষের ডিএনএ, আরএনএ প্রকারভেদ, কোষের বৈশিষ্ট্য, কোষের সংখ্যা, খাদ্যাভ্যাস, তথ্যপত্রের উপর ভিত্তি করে আর.এইচ. হুইটেকার 1969 সালে জীবজগৎকে 5টি রাজ্য বা 5 কিংডমে ভাগ করার প্রস্তাব দেন। তো এখানে একটা জিনিস খেয়াল করো, এই সালটা তোমাদের মনে নাও থাকতে পারে। তো এখানে দেখো 1969, তো 1969 সালে আমাদের বাংলাদেশে একটা কি, এটা খুবই একটা ইম্পর্টেন্ট সাল। আমাদের বাংলাদেশ স্বাধীনতার পূর্বে 1969 সালে কি হয়েছিল? 69 গণ অভ্যুত্থান। তার মানে আমরা এখানে গণ অভ্যুত্থান করি, আর তারা বসে বসে কি, হুইটেকার বসে বসে কি করেন, যে জীবজগৎকে 5টি রাজ্যে ভাগ করেন। তো জীবজগতে 5টা রাজ্য ভাগ করেন। এর পরবর্তীতে হুইটেকারের পরবর্তীতে মার্গুলিস মার্গুলিস 1974 সালে এই হুইটেকারের যে শ্রেণীবিন্যাস যেটা ছিল সেটাকে পরিবর্তন করে এবং বিস্তারিত রূপ দেন তিনি। তিনি কি করছে, মানে সে যে কাজটা করছে সেটা হচ্ছে কি, ওই 5টা রাজ্যকেই 2টা সুপার কিংডমে ভাগ করেন। 2টি সুপার কিংডমে ভাগ করেন কে? মার্গুলিস। এখন বর্তমান যেটা আমাদের গৃহীত সেটা হচ্ছে কি, মার্গুলিসের শ্রেণীবিন্যাসটাই আমরা কি করি, গ্রহণ করি। পরীক্ষাতে সরাসরি এখন পর্যন্ত বড় প্রশ্ন আকারে আসে নাই যে মার্গুলিসের শ্রেণীবিন্যাস দেখাও। হয়তোবা 2 মার্কের জন্য একটা ছক আসতে পারে যে মার্গুলিস শ্রেণীবিন্যাস দেখাও। তখন এই যে তোমরা উপরে যে জীবজগতের সাথে যে ছকটা আছে এই ছকটা দেখবে। তো আমরা একটু প্রথম এই ছকটার মধ্যে যাই। ছকটার মধ্যে যে বিষয়টা বলছে যে জীবজগৎ, সুপার কিংডম 1, সুপার কিংডম 2। সুপার কিংডম 1 প্রোক্যারিওটা, সুপার কিংডম 2 ইউক্যারিওটা। সুপার কিংডম 1 এর মধ্যে একটা রাজ্য আছে, একটা রাজ্যের নাম কি সেটা? মনেরা। সুপার কিংডম 2 এর মধ্যে রাজ্য আছে কয়টা? 4টা। তো রাজ্য 2 যেটা আছে, বিশেষ করে সুপার কিংডম 2 এর মধ্যে রাজ্য 2 25টা, কয়টা হচ্ছে কি ফানজাই, কয়টা প্লান্টি, কয়টা এনিমেলিয়া। তো আমরা এটা একটু কথা বলি এই বিষয়টা নিয়ে। বিশেষ করে প্রোক্যারিওটা মানে কি? প্রোক্যারিওটা মানে হচ্ছে আদিকোষী, যাদের কোষ মানে কি ছিল, কোষে সুগঠিত নিউক্লিয়াস নেই, তাদেরকে প্রোক্যারিওটা বলে। আর ইউক্যারিওটা মানে কি, যাদের কি কোষ সুগঠিত, তাদেরকে ইউক্যারিওটা বলে। তার মানে আমরা সহজভাবে বলতে পারি মনের রাজ্য মানে কি, আদিকোষী রাজ্য, মানে যাদের নিউক্লিয়াস সুগঠিত নয়। এবং তারপরে যে 5টা রাজ্য আছে আমাদের, প্রতিষ্ঠা, ফানজাই, প্লান্টি, এনিমেলিয়া, এদের কোষগুলো সুগঠিত। তো এই জায়গাটার মধ্যে সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসে, একটা রাজ্যের সাথে আরেকটা রাজ্যের তুলনা, মানে একটার সাথে আরেকটা তুলনা আসবে, অথবা বলবে পার্থক্য লিখো, প্রোটিনের সাথে মনের পার্থক্য লিখো, ফানজাইয়ের সাথে অমুকের পার্থক্য লিখো। পার্থক্য আসতে পারে অথবা তুলনা আসতে পারে। আরেকটা প্রশ্ন আসতে পারে কে বেশি উন্নত। তো এইখানে যে প্রশ্নটা আসে বেশিরভাগ সময় সৃজনশীল প্রশ্নের মধ্যে, আমি গত পার্টে বলেছি যে বিশেষ করে 2টা চিত্র দিয়ে দেই। ফানজাইয়ের একটা চিত্র, মানে অ্যাগারিকাসের একটা চিত্র দিল, প্লান্টের মধ্যে একটা অন্য একটা উদ্ভিদের শাপলা অথবা কি কাঁঠাল গাছের চিত্র দিল, দেওয়ার পরে বলবে এখানে কে বেশি উন্নত। তো এইখানে যে সিরিয়ালটা আছে, এই সিরিয়ালটা যদি তোমাদের মনে থাকে তাহলে তোমরা নিজেরাই বলতে পারবে সবচেয়ে বেশি উন্নত কে। এখানে সবচেয়ে বেশি উন্নত হয়েছে এনিমিলিয়া আর প্লান্টি। এনিমিলিয়া প্লান্টি দুইটাই উন্নত। এখানে কিন্তু দুইটা তুলনা কোনো সময় আসবে না যে প্লান্টি অথবা এনিমিলিয়া এই দুইটার মধ্যে কে বেশি উন্নত, এই ধরনের প্রশ্ন জীবনে হবে না। কারণ এখানে প্লান্টি একটা ধারা, এনিমালিয়া আরেকটা ধারা। প্লান্টি মানে জীবজগৎ, মানে সরি উদ্ভিদ জগৎ যেটা আছে সেটা সম্বন্ধে আলোচনা করা হয়েছে। আর এনিমিলিয়া হচ্ছে কোনটা? আমাদের প্রাণী জগৎ। তাহলে সেই হিসেবে আমরা বলতে পারি এই দুইটা সমসাময়িক, বিশেষ করে প্লান্টি আর এনিমিলিয়া কি, এটা আমাদের সমসাময়িক। আর আমাদের বিশেষ করে ফানজাই
তাহলে আমরা বলতে পারলাম কি যে প্লান্টি অ্যানিমেলিয়া সবচেয়ে বেশি উন্নত। তারপরে তারপরে কি কম উন্নত একটু কে ফানজাই, তারপরে কম একটু কে প্রোটিস্টা, তারপরে কি মনেরা। তার মানে কি মনেরার সাথে যদি প্রোটিস্টার তুলনা আসে তাহলে তোমরা নিঃসন্দেহে বলে বলবা যে প্রোটিস্টা সবচেয়ে বেশি উন্নত। তারপরে প্রোটিস্টার সাথে ফানজাই আসলে কে বেশি উন্নত? ফানজাই। ফানজাইয়ের সাথে প্লান্টি আসতে পারে অথবা ফানজাইয়ের সাথে অ্যানিমেলিয়া আসতে পারে। যেটা আসুক না কেন প্লান্টি আর অ্যানিমেলিয়া সবচেয়ে বেশি উন্নত। তো এখন আমরা যে বিষয়টা করব সেটা হচ্ছে যে বিষয়টা দেখব সেটা আমাদের পরবর্তী যে ধাপগুলো আছে ধাপগুলো প্রত্যেকটা দেখব। তো প্রথম যে এটা দেওয়া আছে আমাদের সুপার কিংডম 1। এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসতে পারে সুপার কিংডম 1 এর মধ্যে। সুপার কিংডম 1 এর মধ্যে প্রথম যে বিষয়টা আছে প্রোক্যারিওটা। প্রোক্যারিওটা মানে কি? আদিকোষী যাদের নিউক্লিয়াস সুগঠিত নয়, বিশিষ্ট এককোষী আণুবীক্ষণিক জীব। তাহলে আমরা এখানে একটা র্যান্ডমলি ধারণা পেয়ে গেলাম যে প্রোক্যারিওটা কি। তো পরীক্ষাতে যদি আসে জ্ঞানমূলকের মধ্যে যে প্রোক্যারিওটা কাকে বলে, তাহলে তোমরা সহজভাবে বলে ফেলবা এরা কি সুগঠিত নিউক্লিয়াস নয়। মানে যে সকল জীবের সুগঠিত নিউক্লিয়াস থাকে না এবং এককোষী আণুবীক্ষণিক তাদেরকে কি বলা হয়? প্রোক্যারিওটা বলে। তো আমরা আগে বলছিলাম যে সুপার কিংডম 1 কে বলা হয় প্রোক্যারিওটা এবং সুপার কিংডম 2 যেটা আছে 2 কে কি বলা হয়? সুপার কিংডম 2 কে বলা হয় ইউক্যারিওটা। এই যে দেখো সুপার কিংডম 2 যেটা আছে আমাদের এই যে সুপার কিংডম ইউক্যারিওটা, ঠিক আছে? তো সুপার কিংডম এটাকে বলা হয় ইউক্যারিওটা। ইউক্যারিওটা বিষয়টা দেখো এটা হচ্ছে প্রকৃত কোষী। ওটা কি আছে? আদিকোষী। এটা কি? প্রকৃত কোষী যাদের নিউক্লিয়াস কি সুগঠিত এবং বিশিষ্ট এককোষী বহুকোষী দুইটাই হইতে পারে এখানে। কিন্তু প্রোক্যারিওটা যেটা আছে সেটা এককোষী হবেই। আর ইউক্যারিওটা এককোষী বহুকোষী দুইটা হতে পারে। আর ওরা হচ্ছে আণুবীক্ষণিক, এরা কি একক বা কলোনি আকারে দলবদ্ধ থাকতে পারে। তাই আমি এখান থেকে তোমাদের জন্য একটা পার্থক্য বলতে পারি যে বিশেষ করে প্রোক্যারিওটা এবং ইউক্যারিওটের মধ্যে পার্থক্য লিখো। তাহলে তোমরা কেমনে লিখবা? দুইটা পার্থক্য যদি আসে তাহলে তোমরা যে পার্থক্যগুলো লিখবা সেটার মধ্যে প্রথম বিষয় রয়েছে কি লিখবা যে প্রোক্যারিওটা আদি কোষ নিউক্লিয়াস সুগঠিত নয়। আর এইখানে লিখবা কি ইউক্যারিওটের মধ্যে বলবা প্রকৃত কোষ বা সুগঠিত নিউক্লিয়াস। এটা বলবা যে তোমার এরা কি এককোষী আর ওটা কি এককোষী অথবা বহুকোষী হতে পারে। প্রোক্যারিওটা হচ্ছে কি আণুবীক্ষণিক, ওটা কি কলোনিক্যাল অথবা দলবদ্ধ আকারে থাকতে পারে। তো আমরা এখন সুপার কিংডম ওয়ানের মধ্যে আমাদের যে রাজ্যটা আছে একটা রাজ্য আছে সেটা হচ্ছে কি মনেরা। মনেরা বৈশিষ্ট্যগুলো পড়বো। তো প্রথম যে বৈশিষ্ট্য আছে আমাদের বৈশিষ্ট্য এরা এককোষী ফিলামেন্টাস কলোনিক্যাল। দেখো তোমরা এখানে একটা লাইন যদি দেখো পরীক্ষার মধ্যে যদি শর্ট করতে চাও তাহলে তোমরা এইভাবে সরাসরি লিখে ফেলবা এককোষী ফিলামেন্টাস কলোনিক্যাল। মাঝখানে একটা লাইন আছে ব্র্যাকেট দেয়া ওই ফিলামেন্টাসের সংজ্ঞাটা তারা ব্র্যাকেট দিয়ে দিছে, এটা তোমাদের দরকার নেই। তাহলে তোমরা কি বলবা? এককোষী ফিলামেন্টাস কলোনিয়াল। তাহলে এখন ফিলামেন্টাসের যে বিষয়টা বলছে ফিলামেন্টাস কিভাবে ফিলামেন্টাস তৈরি হয়। সাধারণত একটা কোষের সাথে আরেকটা কোষ পরস্পর যুক্ত হয়ে লম্বালম্বিভাবে যুক্ত হয়ে ফিলামেন্ট তৈরি করে। এই যে দেখো এই যে এখানে নষ্টকের যে চিত্রটা দেওয়া আছে একটা কোষ আর একটা কোষের সাথে দুইটা কোষ দুইটার সাথে কিন্তু এইভাবে যুক্ত হয়ে নষ্টকের আমাদের কি এটা তৈরি হয়েছে। এটা একটু তোমরা এই দিকে তাকাইলে তোমরা কি দেখতে পাবা। আমরা একটু দেখাই তোমাদেরকে একটু। এই যে এইখানে আমাদের স্পেশালি এই জায়গাটার মধ্যে আমাদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে কি নষ্টক বা এটাতে দেওয়া আছে। আচ্ছা, এরপরে যে বিষয়টা বলছি আমরা যেহেতু আগেই বলছিলাম যে এটা আদি নিউক্লিয়াস যুক্ত অথবা নিউক্লিয়াস সুগঠিত নয়। এই কথাগুলো এখানে রিপিট আসছে যে দেখো যে কোষে ক্রোমাটিন বস্তু থাকে। শুধু জাস্ট কোষের মধ্যে ক্রোমাটিন বস্তু থাকে যেটাই মানে তোমার হিসেবে কাজ করে ওই নিউক্লিয়াস হিসেবে কাজ করে ক্রোমাটিন বস্তু থাকে। দেখো আর কিছুই নেই যে নিউক্লিয়াস অথবা নিউক্লিয়ার পর্দা নেই। এদের প্লাস্টিড মাইটোকন্ড্রিয়া এন্ডোপ্লাজমিক জালিকা নেই, শুধু রাইবোজোম আছে। তাহলে আমরা দুইটা জিনিস আছে এটার মধ্যে মনে করব, একটা হচ্ছে কি ক্রোমাটিন বস্তু আর একটা কি রাইবোজোম। ক্রোমাটিন বস্তু কাকে বলে? যেটা হচ্ছে আমরা নিউক্লিয়াসের মধ্যে যদি চিন্তা করি তাহলে নিউক্লিয়াসের কোনো কিছু থাকে না, শুধু নিউক্লিয়াসের মধ্যে ক্রোমাটিন তো বস্তু থাকে। আর নিউক্লিয়াস ও নিউক্লিয়ার পর্দা কোনো কিছুই নেই। আর আরেকটা জিনিস আছে আমাদের কোষে, সমস্ত কোষের মধ্যে যদি চিন্তা করি এটা শুধু রাইবোজোম আছে আর কোষের প্লাস্টিড মাইটোকন্ড্রিয়া এন্ডোপ্লাজমিক জালিকা এগুলো কোনো কিছুই নেই। তো এখন এই কোষগুলো কিভাবে তৈরি হয়, কিভাবে দ্বিবিভাজন হয়, মানে কিভাবে একটা থেকে আরেকটা তৈরি হয়। তো প্রথম যে বিষয়টা বলছে এরা দ্বিবিভাজন পদ্ধতিতে প্রক্রিয়ায় সম্পন্ন হয়। কোষ বিভাজন কিভাবে হয়? দ্বিবিভাজন মানে কি একটা কোষ ভেঙে দুইটা কোষ তৈরি হয়। তো প্রধানত এদের খাদ্য গ্রহণ পদ্ধতি শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। শোষণ মানে কি? এরা খাদ্যগুলোকে কি করবে? শোষণ করবে। শোষণ করে এটা কি করে? খাদ্য গ্রহণ করে। আবার কেউ ফটোসিনথেসিস অথবা সালোকসংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য প্রস্তুত করতে পারে। এদের মধ্যে শুধু আমি যদি সেই জিনিসটা বলবো মনের মধ্যে নীলাভ সবুজ শৈবাল মানে নষ্টক যারা আছে নীলাভ সবুজ শৈবাল এই নষ্টকে কি করতে পারে? সালোকসংশ্লেষণ করতে পারে। আর কেউ পারে না। আর এদের উদাহরণ যদি আমরা যাই সহজ কথায় নীলাভ সবুজ শৈবাল অথবা নষ্টক। পরীক্ষাতে এইরকম প্রশ্ন আসছিল যে নষ্টকের বৈশিষ্ট্য লিখো। তাই নষ্টকের বৈশিষ্ট্য যদি লিখতে বলা হয় তাহলে তোমরা নষ্টকের বৈশিষ্ট্য কই পাবা? এই জন্য আগে বলছি যে সবসময় বায়োলজি পড়ার সময় একটা চোখ চিত্রের মধ্যে রাখবা আর একটা চোখ বইয়ের মধ্যে রাখবা। চিত্রটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো আমরা যে জিনিসটা দেখবো এখানে নষ্টকের মধ্যে কি আছে? নীলাভ সবুজ শৈবাল। নীলাভ সবুজ শৈবালের মধ্যে
যদি আসে নীরব সবুজ শৈবালের বৈশিষ্ট্য লিখো অথবা নষ্টকের বৈশিষ্ট্য লিখো, তখন এই মনের রাজ্যের যে বৈশিষ্ট্যগুলো পড়ছো এই বৈশিষ্ট্যগুলো লিখে লিখে দেবা, তাইলেই হবে, আর কিছু দরকার নাই। আর এরকম প্রশ্ন আসতে পারে যে ব্যাকটেরিয়াকে কেন আদিকোষী বলা হয়, তাহলে এই সেম মনের বৈশিষ্ট্য, যে নীরব সবুজ শৈবালকে কেন আদিকোষী বলা হয়, সেম নীরব সবুজ শৈবালের বৈশিষ্ট্য যা আছে সবগুলো মনের বৈশিষ্ট্যগুলো লিখে দিলেই তোমাদের প্রশ্নগুলো হয়ে যাবে। অথবা এরকম প্রশ্ন আসতে পারে যে ব্যাকটেরিয়াকে কেন মনের রাজ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে, এই প্রশ্নটা আসলে তোমরা ওই সেম উত্তর দিবা, যে ব্যাকটেরিয়াকে কেন মনের রাজ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে, তাহলে কি ওই বৈশিষ্ট্য যেগুলো আছে বৈশিষ্ট্যগুলো লিখে বলবা এই কারণেই ব্যাকটেরিয়াকে মনের রাজ্যে অন্তর্গত করা হয়েছে। এরপরে আমরা সুপার কিংডম 2 তে যদি যাই, সুপার কিংডম 2 এর মধ্যে প্রথম যে আমাদের রাজ্যটা আসে সেটা কি নাম কি, প্রতিষ্ঠা। তো প্রতিষ্ঠার মধ্যে প্রথম যে বৈশিষ্ট্যগুলো আছে, এরা এককোষী, বহুকোষী, একক বা কলোনিয়াল বা ফিলামেন্টাস বা সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট। তো এটা স্বাভাবিকভাবে থাকবেই, কারণ সুপার কিংডম 2 তে এরা অন্তর্গত। সুপার কিংডম 2 এর মধ্যে যে 4টা রাজ্য আছে সবাই এই কি তোমার নিউক্লিয়াস সুগঠিত, সবারই নিউক্লিয়াস সুগঠিত। আর নিউক্লিয়াস সুগঠিত মানে কি, নিউক্লিয়াসে যত বস্তু যা আছে, নিউক্লিয়াসের 4টা অংশ আছে আমাদের স্বাভাবিকভাবে আমরা জানি, নিউক্লিয়ার পর্দা, নিউক্লিয়ার নিউক্লিওলাস, তারপরে কি ক্রোমাটিন তন্তু, তারপরে কি আছে নিউক্লিয়ার রন্ধ্র, সবগুলা থাকবে এখানে। তাহলে এখন দেখো আমরা যে জিনিসটা বলছে, যে প্রথম হচ্ছে এটা অবস্থান, মানে এরা কোষী না বহুকোষী, এরা দুইটাই, এককোষী হইতে পারে বহুকোষী হইতে পারে। এরা কলোনিক্যাল দলবদ্ধভাবে থাকে, সাধারণত এরা দলবদ্ধভাবে থাকে। প্রতিষ্ঠা যারা আছে ফিলামেন্টাস সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট। কোষে ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবেত থাকে। ক্রোমাটিন বস্তু যেটা আছে সেটার মধ্যে একটা নিউক্লিয়ার চারদিকে কি থাকে, একটা নিউক্লিয়ার পর্দা থাকে। আমার ক্রোমাটিন বস্তুর মধ্যে কি থাকবো, আরএনএ অথবা ডিএনএ, প্রোটিন, এই তিনটা জিনিসই থাকে। আর কোষের সকল অঙ্গাণু উপস্থিত। সকল অঙ্গাণু মানে কি, ওই যে আমরা কিছুক্ষণ আগে পড়ছিলাম না, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, তারপরে কি রাইবোজোম, যত অঙ্গাণু আছে ওই সবগুলা এখানে উপস্থিত থাকে। খাদ্যগ্রহণ পদ্ধতি কি ধরনের, এই যে দেখো তোমরা কিন্তু পার্থক্য করে করে পড়তে পারবা যে খাদ্যগ্রহণ পদ্ধতি এটা শোষণ অথবা কি ফটোসিনথেটিক পদ্ধতিতে ঘটে। তারপরে রয়েছে কি প্রজনন কিভাবে করে, মাইটোসিস বিভাজনের মাধ্যমে এদের কি অযৌন জনন, অযৌন প্রজনন ঘটে থাকে। স্বাভাবিকভাবে যে মাইটোসিস যে প্রক্রিয়াটা আছে সেই প্রক্রিয়ার মাধ্যমে তাদের কি অযৌন প্রজনন ঘটে। তাহলে প্রশ্ন আসতে পারে যে তোমার প্রোটিস্টার আর এই অযৌন প্রজনন কিভাবে ঘটে, সেটা বলবা তোমরা মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে ঘটে থাকে। এরপরে আরেকটা ওয়ার্ড আসছে খুব সুন্দর, কনজুগেশন। ওটা ওইভাবে তারা অযৌন জনন ঘটতে পারে, কনজুগেশনের মাধ্যমে এদের কি হয় যৌন যৌন প্রজনন ঘটে। তাহলে আমরা দেখলাম যে মাইটোসিসের মাধ্যমে, মাইটোসিস মানে কি একটা কোষ বিভাজিত হয়ে আরেকটা কোষ সৃষ্টি হয়, মানে একটা কোষ ভেঙে দুইটা কোষী তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় মাইটোসিস। আর এই প্রক্রিয়া ঘটে অযৌন জনন। আর যৌন প্রজনন ঘটে কেমনে, দেখো যে কনজুগেশনের মাধ্যমেই এদের যৌন প্রজনন ঘটে, কনজুগেশনের মধ্যে। তবে কোনো ভ্রূণ সৃষ্টি হয় না কোনো সময়, কি দুইটা কোষ বিশেষ করে প্রজনন কোষ, একটা প্রজনন অথবা স্ত্রীজন কোষ মিলনের মাধ্যমে কি হয় না কোনো সময় ভ্রূণের সৃষ্টি হয় না। এইখানে দেখো কনজুগেশনের মাধ্যমে, এখানে কিন্তু প্রশ্ন আসতে পারে পরীক্ষার মধ্যে যে কনজুগেশন কাকে বলে, এই প্রশ্নটা আসছে বেশ কয়েকবারই আসছে দেখবা টেস্ট পেপারের মধ্যে, খুবই ইম্পর্টেন্ট কনজুগেশন কি। তাহলে আমরা যদি বলি কনজুগেশনের সংজ্ঞাটা যদি আসে, তাহলে আমরা অর্থাতের পর থেকে দিব এবং যৌন প্রজনন ঘটে আগ পর্যন্ত এটা মার্কিং করে ফেলো তোমরা সবাই। অর্থাৎ জৈবনিকভাবে ভিন্ন, গঠনগত এক, এরূপ দুইটি গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন প্রজনন ঘটে। জৈবনিকভাবে ভিন্ন মানে কি, ইন্টারনাল ভিতরে জিনিসগুলা, ইন্টারনাল ভিতরে যে জিনিসগুলো আছে সেইগুলা সবগুলাই কি ভিন্ন হবে, একটার সাথে একটা মিলবে না, কিন্তু গঠনগতভাবে এক। তুমি যদি বাহ্যিক দৃষ্টি থেকে দেখো তাহলে দুইটা গ্যামেটেরই গঠন একই রকম দেখা যাবে তোমার কাছে। তো সেই জন্য এটাকে বলা হয় কি, যে জৈবনিকভাবে ভিন্ন, গঠনগতভাবে এক, এরূপ দুইটি গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন 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 প্রজনন ঘটে, এদের বর্ণ সৃষ্টি হয় না। এরপরে আমরা যাব উদাহরণের মধ্যে। উদাহরণ কি কি আছে, অ্যামিবা, প্যারামোসিয়াম, এককোষী বহুকোষী শৈবাল। শৈবালের মধ্যে দেখবা নীলাভ সবুজ শৈবাল যদি বলে তাহলে সেটা হচ্ছে মনেরা, আর এককোষী বহুকোষী শৈবাল বললে সেটা হবে প্রোটিস্টা। ঠিক আছে। আর প্যারামোসিয়ামের উদাহরণটা প্রায় সময় আসে, এটা খুবই ইম্পর্টেন্ট যে প্যারামোসিয়াম এটা কোন রাজ্যের অন্তর্গত, তাহলে সেটাকে কি দেবা, সেটা প্রোটিস্টা দিবা। আর অ্যামিবা তো আছে আমাদের। এরপরে রাজ্য 2 তে যদি যাই আমরা, বা রাজ্য 3, রাজ্য 3 এর মধ্যে প্রথম যে বিষয়টা আছে ফানজাই। ফানজাই সবার আগে যে বিষয়টা বলি, ফানজাই হচ্ছে কি আমাদের ছত্রাক, যে ব্যাঙের ছাতা, যে তোমরা যে বিষয়টা জানো সেটা হচ্ছে ফানজাই। তো ফানজাইয়ের মধ্যে সবার আগে হচ্ছে কি, এদের মধ্যে দেয়া থাকে না নরমালি ক্লোরোপ্লাস্ট নাই, তার মানে কি নিজে খাদ্য নিজে তৈরি করতে পারে না, খাদ্যের জন্য এরা কি করে স্বাভাবিকভাবে অন্যের উপর নির্ভরশীল। তো প্রথমে যে বিষয়গুলো আছে দেখো, অধিকাংশ স্থলজ, মানে ম্যাক্সিমাম প্রজাতি ফানজাই স্থলজ, কিছু কিছু প্রজাতি আছে যেগুলো জলে বাস করে। এর মধ্যে আছে মৃতজীবী বা পরজীবী, দুইটা ওয়ার্ড দেখো। মৃতজীবী মানে কি, এরা মৃত বস্তুর উপর জন্মায়। যেমন ধর একটা কাঠ দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে, তো সেটার উপর দেখবা কি একটা ব্যাঙের ছাতা হয়ে হয়ে থাকে। অথবা দেখবা কি গাছের গুড়ি অংশ, কোনো একটা জায়গায় পচা অংশ, সেই মৃত বস্তুর উপরই এরা জন্মায়। পরভোজী মানে কি, মানে খাদ্যের জন্য যারা অন্যের উপর নির্ভরশীল তাদেরকে কি বলা হয়, পরজীবী।
জীবী বলা হয়। এরা কি খাদ্যের জন্য ওই মৃত বস্তু থেকে কি করে তাদের মাইসিলিয়ামের মধ্যে এরা কি করে খাদ্য সংগ্রহ করে। তাহলে আমরা যে জিনিসটা পেলাম এটা অধিকাংশ স্থলজ, মৃতজীবী, পরজীবী। এরপরে আসো দেহ এককোষী অথবা মাইসিলিয়াম দিয়ে গঠিত। এখানে ব্র্যাকেটের অংশগুলো স্বাভাবিকভাবে তোমার না দিলেও চলে। ব্র্যাকেটের অংশগুলো তোমাদের বোঝানোর দিয়েছে যে দেহ এককোষী অথবা মাইসিলিয়াম বা সুতার মতো অংশ দিয়ে গঠিত। তাহলে আমরা যে জিনিসটা দেখলাম যে মাইসিলিয়াম কি, পরীক্ষাতে যদি আসে কি করবা, মাইসিলিয়াম বলার শুরুতে যে মাইসিলিয়াম হচ্ছে ফাঞ্জের রাজ্যের জীবদের কি একটি অঙ্গের নাম। আর মাইসিলিয়াম হচ্ছে কি সাধারণত সুতার মতো অংশকে কি বলা হয়, মাইসিলিয়াম বলা হয়। আর এটা নিউক্লিয়াস তো অবশ্যই সুগঠিত হবে, কারণ আমাদের এই রাজ্যে এখন থেকে আমরা বিশেষ করে প্রতিষ্ঠার পরে যা রাজ্যগুলো পড়েছি সবারই নিউক্লিয়াস সুগঠিত। এইখানে আরেকটা প্রশ্ন আছে যে কোষ প্রাচীর কি দ্বারা তৈরি, কাইটিন দ্বারা তৈরি, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ফানজাই। এই প্রশ্নটা পরবর্তীতে পাইবা যে কোষ প্রাচীর কি দ্বারা তৈরি, কাইটিন। যেমন ছত্রাকের কোষ প্রাচীর কি দ্বারা তৈরি, কাইটিন। এই প্রশ্ন তো আমি সবসময় বলি যে এটা কোনো না কোনো সময় জীবনের একটা পর্যায়ে আমাদের আনসার করতে হয় যে কোষ প্রাচীর কি দ্বারা তৈরি, সেটা কাইটিন। হয় তুমি অর্ধবার্ষিক, বার্ষিক অথবা এসএসসি পরীক্ষা অথবা যদি নাও পাও তাহলে চাকরি পরীক্ষার মধ্যে এই প্রশ্নটা তুমি পাবাই যে কোষ প্রাচীর কি দ্বারা তৈরি, ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি হয়। এরপরে দেখো খাদ্য গ্রহণ পদ্ধতি সাধারণত কি পদ্ধতি, শোষণ পদ্ধতি। ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত, যেহেতু ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত তার মানে খাদ্য তৈরি করতে পারবে না, তার মানে খাদ্য গ্রহণ পদ্ধতি অবশ্যই শোষণ করবে। এরপরে আছে আমাদের কি হ্যাপ্লয়েড স্পোর দিয়ে এরা বংশ বিস্তার করে। কিভাবে বংশ বিস্তার করে এরা, হ্যাপ্লয়েড স্পোর, ওই ছত্রাকের মধ্যে স্পোর থাকে, স্পোর গুলো ছড়ায় ছিটায় যায় পরবর্তী বাতাসের মাধ্যমে, সেখানে তোমার কি হয়, ছত্রাক ছত্রাক জন্মে। উদাহরণ হিসেবে আছে কি ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম। আরেকটা কথা বলি, পেনিসিলিয়াম লেখার সময় কিন্তু নিচে একটা স্পেশাল ভাবে টান দিয়ে দিতে হবে, কারণ এটা বৈজ্ঞানিক নাম অনেকটা, কারণ বৈজ্ঞানিক নাম লিখতে গেলে আমাদের কি করতে হয়, হাতে নিচে পৃথক ভাবে কি করতে হয়, দাগ টেনে দিতে হয়। এরপরে যে অংশটা আসতেছে আমাদের প্লান্টি। তো আমরা যদি প্রোটিস্টার সাথে যদি ফাঞ্জাই তুলনা করি তাহলে প্রথম যে বিষয়টা আসবে সবচেয়ে বেশি উন্নত কি, এখানে এখানে অবশ্যই ফাঞ্জাই উন্নত, কার তুলনায়, প্রোটিস্টার তুলনায়। এরপরে আমাদের যদি যাই আমরা প্লান্টির মধ্যে, প্লান্টির যে বিষয়টা আছে আমাদের, দেখো প্লান্টি, প্লান্টি মানে কি উদ্ভিদ, উদ্ভিদ মানে কি সবুজ উদ্ভিদই বোঝানো হয়। তার মানে প্রথম বিষয় হচ্ছে কি এরা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় নিজেরা খাদ্য তৈরি করতে পারে। দেখো এখানে গাছের একটা ছবি দিচ্ছে, কাঁঠাল গাছ, কিন্তু তোমাদের চিত্রের মধ্যে অনেক সময় দেখবো বইয়ের প্রশ্নের মধ্যে দেখবে কি অন্য গাছের ছবি দেওয়া থাকবে, যেমন শাপলা দেওয়া থাকতে পারে, তখন তোমার কাছে মনে হবে এই রে শাপলা তো বড় গাছ না, আমরা তো পেরেছি কাঁঠাল গাছ, কিন্তু শাপলাও কিন্তু মূলত কি প্লান্টের উদ্ভিদ। তো প্রথম যে বৈশিষ্ট্যটা বলবো এরা নিউক্লিয়াস যুক্ত সালোক সংশ্লেষণকারী উদ্ভিদ। সাধারণভাবে কি এদের নিউক্লিয়াস যুক্ত আছে, প্রকৃত নিউক্লিয়াস থাকে, সালোক সংশ্লেষণকারী উদ্ভিদ মানে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে পারে। দেহে এদের উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান, মানে টিস্যুতন্ত্রগুলো কি উন্নত। এদের ভ্রূণ সৃষ্টি হয়, এই প্রথম কিন্তু এখানে ভ্রূণ সৃষ্টি হয়, আর কোনো জায়গার মধ্যে মনে হয় সম্ভবত ছিল না যে ভ্রূণ সৃষ্টি হয়। এখানে কি হয়, ভ্রূণ সৃষ্টি হয় এবং তা কি ডিপ্লয়েড পর্যায় থেকে শুরু হয়। ডিপ্লয়েড পর্যায় মানে কি, আমরা শুধু যে জানি যে ভ্রূণ কি হয়, সাধারণত একটা প্রজনন কোষ একটা স্ত্রীজনন কোষ যদি একত্রে মিশে তাহলে সেখান থেকে কি হয়, ডিপ্লয়েড পর্যায়ে শুরু হয়। এরা প্রধানত স্থলজ, তবে অসংখ্য জলজ প্রজাতি আছে। প্রধানত স্থলজ মানে কি বেশিরভাগ স্থলে পাওয়া যায়, তবে জলজ প্রজাতির সংখ্যাও কি কম নয়। তো এদের অযৌন জনন আছে, যৌন জনন দুইটাই ঘটে। তো এখানে যে কথা বলছে যৌন জনন কি আছে, অ্যানাইসোগামাস। অ্যানাইসোগামাসের সংজ্ঞা দেখো যে অর্থাৎ দিয়ে একটা সংজ্ঞা দিছে, এটাও আসে পরীক্ষার মধ্যে, বিশেষ করে জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে, যেমন কিছুক্ষণ আগে বলতেছিলাম যে কনজুগেশন কি, এটাও তোমার জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে আসে। অ্যানাইসোগামাস কি, এটাও জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে আসে। অ্যানাইসোগামাস কি, এটা যদি জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে আসে তাহলে সংজ্ঞাটা লিখবা আকার আকৃতি অথবা শারীরীয় বৈশিষ্ট্য পার্থক্য বিশিষ্ট দুইটি ভিন্ন গ্যামেটের মিলনের মাধ্যমে যে যৌন জনন ঘটে সেটা কি বলা হয়, অ্যানাইসোগামাস বলা হয়। আমরা আগে কিন্তু পড়ছিলাম কি যে দেখতে একই রকম ছিল কিন্তু গাঠনিক কি ভিন্ন ছিল, সেটা কনজুগেশন। আর এটার মধ্যে দেখবে কি আকার আকৃতি দেখতেও ভিন্ন রকম, যে দুইটা গ্যামেট আছে আমাদের, দুইটা গ্যামেটই আলাদা আলাদা ভাবে সৃজন, স্ত্রী গ্যামেট এবং পু গ্যামেট দেখতেও আলাদা এবং কি গঠনগতভাবে কি আলাদা। এরূপ যদি দুইটা গ্যামেটের মিলন ঘটে সেটাকে কি বলা হয়, অ্যানাইসোগ্যামাস বলা হয়। এরপরে বলা আছে কি আর্কিগোনিয়েট বা আর্কিগোনিয়াম বা স্ত্রী অঙ্গ বিশেষ উদ্ভিদ, মানে স্ত্রী জনন যেটা আছে এটা স্বাভাবিকভাবে আলাদা হয়, প্রজনন অঙ্গ যেটা আছে সেটা আলাদা হয়। ঠিক আছে, আর বাকিগুলো আমাদের একটার মধ্যে সব হয়ে যায়। তো এটার মধ্যে আমরা বললাম এরা পুষ্পক। পুষ্পক মানে কি, এরা এ সকল উদ্ভিদে কি হয়, সাধারণত প্ল্যান্টের মধ্যে ফুল হয়, এজন্য এটাকে পুষ্পক বলা হয়। উদাহরণ দিচ্ছে কি উন্নত সবুজ উদ্ভিদ, মানে যত সবুজ উদ্ভিদ আছে সবাই প্লান্টির অন্তর্গত। ঠিক আছে, তাহলে প্লান্টি বিষয়টা কি সহজ না, একদম প্লান্টির একদমই সহজ। তো প্লান্টির সাথে বেশিরভাগ সময় মাশরুমের এর তুলনা আসতে পারে, ফাঞ্জের তুলনায় এর সবচেয়ে বেশি আসে যে কে বেশি উন্নত। এখানে এরকম বইয়ের মধ্যে দেখা গেছে যে অনেক সময় কি করছে, একটা শাপলা উদ্ভিদের ছবি দিছে, ওইখানে একটা ছত্রাকের ছবি দিছে, দেয়া বলছে কি যে এর মধ্যে কে বেশি উন্নত। ঠিক আছে, প্রশ্ন লিখে ফেলো। এই প্রশ্নটা একটু পরে আমরা আলোচনা করবো, এটা এতে আছে আমার নোটপ্যাডে আছে, ওটা বলতেছি আমরা। ঠিক আছে, তো এরপরে আমরা প্লান্টির যে শ্রেণীবিন্যাসটা আছে একটু দেখি। শ্রেণীবিন্যাসটা সাধারণভাবে আসে না, তবে একটু মডার্ন লেভেলের প্রশ্ন হলে আসতে পারে 2 মার্কের জন্য, যে প্লান্টির শ্রেণীবিন্যাস দেখাও।
তো তখন তোমরা যে কাজটা করবা বায়োফাইটা, বিশেষ করে যে বিষয়টা আছে বায়োফাইটা মানে কি, প্লান্টটিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা বায়োফাইটা আর কি ট্রাকিওফাইটা। ঠিক আছে, বায়োফাইটার উদাহরণ হচ্ছে মশবর্গীয় উদ্ভিদ, মশ চিনো, বিশেষ করে দেয়ালের গায়ে যে তোমার হাত বুলালে যেমন একটা সময় কার্পেটের মতো যে লাগে সেটাই মশবর্গীয় উদ্ভিদ। আর ট্রাকিওফাইটা হচ্ছে কি ফার্নবর্গীয় উদ্ভিদ, নগ্ন বীজী উদ্ভিদ, একটা হচ্ছে কি আবৃতজীবী উদ্ভিদ। এরপরে আমরা যে বিষয়টা যাব সেটা হচ্ছে কি এনিমেলিয়া। এনিমেলিয়া এনিমেলিয়া খুবই সহজ, সেই বিষয়টা হচ্ছে কি এরা ওই আগের মতো, এরা প্রকৃত নিউক্লিয়াস বিশিষ্ট বহুকোষী প্রাণী। এদের জড় কোষপ্রাচীর নেই, যেমন প্লান্টির মধ্যে, প্লান্টির সাথে যদি তুলনা আসে তাহলে এই কথাটা তো তোমরা পার্থক্য করতে পারো, প্লান্টির মধ্যে কি আছে, জড় কোষপ্রাচীর আছে, কিন্তু এনিমেলিয়ার মধ্যে কি জড় কোষপ্রাচীর থাকে না। আরেকটা বিষয় আছে, এই যে তিনটা ওয়ার্ড লিখছে, জড় কোষপ্রাচীর, প্লাস্টিড, কোষগহ্বর, এটা কই নাই, এনিমেলিয়ার মধ্যে নাই। ঠিক আছে, কিন্তু এই তিনটা জিনিস আবার প্লান্টির মধ্যে আছে। যেহেতু প্লাস্টিড নাই সেহেতু এরা হেটারোট্রফিক, মানে পরভোজী। হেটারোট্রফিক মানে কি, এরা নিজে খাদ্য নিজে তৈরি করতে পারে না, কারণ এরা খাদ্যের জন্য স্বাভাবিকভাবে কার উপর নির্ভরশীল হয়, প্লান্টের উপরে নির্ভরশীল হয়। তো এরা যেহেতু পরভোজী, এরপরে আছে খাদ্য গলদকরণ করে, মানে খাবার গিলে খায়। মানে প্লান্টি যারা আছে সবাই কি করে, খাদ্য কি করে, গিলে খায়। দেহে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান, দেহের মধ্যে যে টিস্যুতন্ত্র ওটার মধ্যে ছিল, বিশেষ করে প্লান্টির মধ্যে আমরা বলছি যে দেহের মধ্যে কি জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। এদের যৌন জননের মধ্যে বংশ বিস্তার করে। এদের কি পরিণত ডিপ্লয়েড, পুরুষ বা স্ত্রী, স্ত্রী প্রাণীর জনন থেকে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন হয়। এদের পুরুষ থেকে হ্যাপ্লয়েড গ্যামেট, স্ত্রী থেকে হ্যাপ্লয়েড গ্যামেট, এই দুইটা হ্যাপ্লয়েড গ্যামেট মিলনের মাধ্যমে কি হয়, ডিপ্লয়েড গ্যামেটের সৃষ্টি হয়। ভ্রূণ বিকাশকালীন সময়ে ভ্রূণের স্তর সৃষ্টি হয়। উদাহরণ হিসেবে তোমাদের এখানে যেটা দেওয়া আছে যে প্রোটোজোয়া ব্যতীত সকল অমেরুদণ্ডী ও মেরুদণ্ডী প্রাণী হয়েছে এর উদাহরণ। প্রোটোজোয়াকে আলাদাভাবে ভাগ করা হয়েছে, এই জন্য এটাকে প্রাণীর ইয়াতে রাখে নাই, এনিমেলের মধ্যে রাখে নাই। প্রোটোজোয়া ছাড়া সকল অমেরুদণ্ডী প্রাণী এবং মেরুদণ্ডী প্রাণী যা আছে সবাই কি এনিমেলিয়া অন্তর্গত। নিচে একটা স্পেশাল আছে, লাইন আছে, যে বিশেষ করে হচ্ছে 5 থেকে 6টা লাইন। এই লাইনটা থেকে একটা এমসিকিউ প্রায় সময় কমন পড়েই, একেবারে মোটামুটি ভাবে বলা যায়। যেমন কি আছে যে 2004 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টমাস ক্যাভলিয়ার স্মিথ জীবজগতের প্রতিষ্ঠাকে দুইটা রাজ্যে বিভক্ত করেন। মানে এই যে লোকটার নাম বললো, টমাস ক্যাভলিয়ার স্মিথ, সে কি করছে, তোমার প্রোটোজোয়াকে দুইটা রাজ্যে বিভক্ত করছেন। সেটা কি প্রোটিস্টাকে দুইটা রাজ্যে বিভক্ত করছে, একটা প্রোটোজোয়া, একটা কি কেমিস্টা। কেমিস্টা নামে দুইটা জায়গায় বিভক্ত করেন। মনে মনে রাখে ব্যাকটেরিয়ার রাজ্য হিসেবে পুনঃ নামকরণ করেন। তিনি জীবজগৎকে মোট 6টি রাজ্যে ভাগ করছে। তাহলে আমরা যদি এখন যদি বলা হয় যে টমাস ক্যাভলিয়ার স্মিথের শ্রেণীবিন্যাসটা বলো, তাহলে তোমরা কি বুঝতে পারবা, এটা মোটামুটি হবে যে প্রথম মনেরা যেটা আছে, মনেরাকে কি করছে, তিনি ব্যাকটেরিয়া রাজ্য হিসেবে পুনঃস্থাপন করছেন। তাহলে প্রথম রাজ্যের নাম কি হবে, এটা এটা ব্যাকটেরিয়া হবে। এরপরে তুমি কি করবা, প্রোটিস্টার এখানে দুইটা ভাগ লিখবা, একটা ভাগের নাম কি প্রোটোজোয়া, এটা কি কেমিস্টা। তারপরে কি ফাঞ্জাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। তাহলে তাহলে আমাদের এর মধ্যে দ্বিতীয় ভাগটার মধ্যে বলবো আমরা কয়টা পাইলাম, 5টা আর একটা 6টা। তাহলে এই জন্য এই প্রশ্নটা কিভাবে আসে পরীক্ষা, আমাদের বেশিরভাগ সময়ই যে টমাস ক্যাভলিয়ার স্মিথ জীবজগৎকে কয়টা রাজ্যে বিভক্ত করছেন, 6টা রাজ্যে বিভক্ত করছে, কত সালে, 2004 সালে। বলছে এই বিষয়ে তোমরা উপরে চিনি বিস্তারিত জানতে পারবে। এগুলো তোমাদের সব উপরে ক্লাসের জন্য রেখে দিছে, বেশি আলোচনা করে না, বেশি আলোচনা করলে অন্য অন্য অধ্যায়গুলো কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। এই জন্য এগুলো বলছে কি বই পড়ার সাথে সাথে উপরের সাথে সাথে তোমরা বিষয়গুলো জানতে পারবে। আচ্ছা, এরপরে আমরা একটা কথা বলছিলাম যে কে বেশি উন্নত, আমাদের যে প্রশ্নগুলো আসে, ঠিক আছে? যেমন ধরো এখানে হঠাৎ করে প্রশ্ন চলে আসলো, 2টা ছবি দিয়ে দিল তোমাকে, একটা শাপলা আর একটা এগারিকাসে। তখন তুমি বুঝবা কে বেশি উন্নত। তো তখন এই প্রশ্নগুলো লিখার জন্য তোমাকে আগে কি করতে হবে, 2টা রাজ্যের বৈশিষ্ট্যগুলা তুলনামূলক আকারে লিখবা, যে কে বেশি উন্নত আসলে। যেমন আছে এইখানে আসতে পারে যে ফানজাই এবং প্লান্টি রাজ্যের মধ্যে কে বেশি উন্নত, ডিরেক্ট আসলো। অথবা বললো কি উদ্দীপকের এক চিত্র এবং উদ্দীপকের 2 চিত্রের মধ্যে কে বেশি উন্নত। তখন তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, তোমার 2টা পর্ব আগে আইডেন্টিফাই করতে হবে কোনটা কোন পর্বের। তো প্রথম দেখো, যদি তুমি আইডেন্টিফাই করতে পারো ফানজাই আর একটা প্লান্টি, তাহলে এই প্রশ্ন উত্তরটা সরাসরি লিখে ফেলতে পারবা। যেমন এখানে আছে ফানজাই রাজ্যের জীবদের এর কোষ প্রকৃত কোষ। ফানজাই যে রাজ্যটা আছে এদের কোষগুলো কি হয়, প্রকৃত কোষ। প্লান্টি রাজ্যে কোষ ও প্রকৃত কোষ, এটা মোটামুটি পার্থক্য পর্যায়ে পড়ে না, কিন্তু বৈশিষ্ট্য লিখা লাগবে বলে লিখা লাগতেছে, নাহলে তো প্রশ্ন শুরু হয়ে যাবো। এরপরে দেখো, ফানজাই রাজ্যের জীবদের গঠন এককোষী এবং মাইসিলিয়াম। আমরা এটা পড়ছি যে ফানজাই রাজ্যের জীবদের কি, এরা সাধারণত এককোষী, আর প্লান্টি কি বহুকোষী। এটা তুমি পার্থক্য আকারে লিখতে পারবা। পার্থক্য লিখতে মানে যদি কে বেশি উন্নত আসে, এটা মোটামুটি অনেকটা পার্থক্যর মতনই, যে এর পার্থক্য এর বৈশিষ্ট্যের সাথে ওটার বৈশিষ্ট্য তুলনা করবা, তুলনা করলে তুমি বুঝতে পারবা। পরে প্লান্টি রাজ্যের কি বহুকোষী, তাহলে একটা পেলাম ফানজাই এককোষী, প্লান্টি কি বহুকোষী। ফানজাই রাজ্যের জীবেরা কি অপুষ্পক, অপুষ্পক মানে কি এরা সাধারণত ফুল, এদের কি হয়, ফুল হয় না। আর প্লান্টি কি সপুষ্পক। এরপরে আছে আমাদের কি অপোষক সপোষক, যেহেতু বর্ষ ক্লোরোফিলের একটা বিষয় আছে। ফানজাইরা যে জীবদের মধ্যে কি ক্লোরোফিল নাই, আর প্লান্টিয়া যে জীবদের দেহে ক্লোরোফিল আছে। যেহেতু ক্লোরোফিল আছে, পরের লাইনটা তুমি নিজে লিখতে পারবা। যেহেতু ক্লোরোফিল আছে তার মানে কি, ফানজাই ক্লোরোফিল নাই তার মানে কি নিজে খাদ্য নিজে তৈরি করতে পারে না।
প্লান্টে যেহেতু ক্লোরোফিল আছে তার মানে কি নিজে খাদ্য নিজে তৈরি করতে পারবে। এরপরে আমরা যে বিষয়টা দেখতেছিলাম, আচ্ছা তারপরে আছে কি পরবর্তী বিষয়টা বলছে স্পোরের কথা। ফানজাই ফানজাই রাজ্যে জীবদের জনন হ্যাপ্লয়েড স্পোর দিয়ে হয়ে থাকে। প্লান্টি রাজ্যে জীবদের কি স্বাভাবিকভাবে ডিপ্লয়েড ভ্রূণ তৈরি হয়, মানে ওদের অযৌন জনন ঘটে। প্লান্টিদের কি যৌন জনন ঘটে, কেমনে ঘটে? কারণ আমরা আগে পড়ে আসছিলাম যে ডিপ্লয়েড ভ্রূণ তৈরি হয়, এবং কি ডিপ্লয়েড ভ্রূণ কিভাবে তৈরি হয়, দুইটা ভিন্ন ধরনের গ্যামেট থাকে, দুইটা ভিন্ন ধর্মী গ্যামেটের মিলনের মাধ্যমে কি হয়, যৌন জনন ঘটে। এরপরে যেটা আছে কি উদাহরণ দিছে যে ফাঞ্জাইয়ের যে জীবদের উদাহরণ হলো ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম। আর প্লান্টের যে উদাহরণ হচ্ছে কি সকল উন্নত কি সবুজ উদ্ভিদ। আচ্ছা এরপরে যে বিষয়টা আছে দেখা যাচ্ছে প্লান্টের যে জীবদের সকল বৈশিষ্ট্যই ফাঞ্জাই রাজ্যের জীবদের যে বেশি উন্নত। তাই নির্দ্বিধায় বলা যায় যে ফাঞ্জাই এবং প্লান্টি রাজ্যের মধ্যে আহ, জীবদের মধ্যে প্লান্টি সবচেয়ে বেশি উন্নত। বাস এটা লিখলে 4 মার্কের জন্য এনাফ। 4 মার্কের জন্য এটা কি যথেষ্ট না। এই যে যে প্রশ্নটা নিয়ে আমি শুরুতে বলছিলাম যে প্লান্টি এবং এনিমিলিয়ার মধ্যে কে বেশি উন্নত, এই প্রশ্নটা যদি আসে আসলে এর কোনো উত্তর নাই। কেন? প্লান্টি এনিমিলিয়া দুইটি জীবনের দুইটা আলাদা আলাদা শাখা, দুইটাই পরিবেশের জন্য কি সমান গুরুত্বপূর্ণ। যে এইখানে দেখো উদ্ভিদ এবং প্রাণীর খালি কথা বলছে, যে এখানে উদ্ভিদ কি করে, সাধারণ প্রক্রিয়া খাদ্য তৈরি করে, এই খাদ্য আবার প্রাণী ব্যবহার করে, এই বিষয়গুলো এখানে বলছে। তাই এখানে যদি বলতে যাও তাহলে কি দুইটা মোটামুটি এনে। এরপরে মোস্ট একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমাদের, এই ছকটা মোটামুটি আমি যে জিনিসটা বলে সেটা তোমরা লিখে খাতার মধ্যে লিখে বইয়ের মধ্যে গাম দিয়ে লাগিয়ে রাখো, অথবা তোমরা যেভাবে সংরক্ষণ করো। এই একটা ছকের মধ্যে 5টা রাজ্যকে এখানে আনা হয়েছে, মানে 5টা রাজ্যের মধ্যে তুলনা। যদি তোমার যে কোনো রাজ্যে আসুক, যদি পরীক্ষার মধ্যে চলে আসে যে মনের সাথে প্রতিষ্ঠা পার্থক্য করো, এইখান থেকে তুমি লিখতে পারবা। অথবা প্রতিষ্ঠার সাথে ফাঞ্জের পার্থক্য লিখো, এখান থেকে লিখতে পারবা। প্লান্টির সাথে এনিমেলের পার্থক্য লিখে এখান থেকে লিখতে পারবা। তার মানে এই ছকটা যদি তোমার মুখস্থ থাকে তাহলে তুমি যে কারোর সাথে পার্থক্য লিখতে পারবা। তো প্রথম যে বিষয়টা আছে আমাদের, প্রথম যে পার্থক্যটা আমাদের নাম্বার 1, মনে রাখি বলছে আর এককোষী ফিলামেন্টাস কলোনিয়াল। প্রতিষ্ঠা বলছে এর এককোষী বহুকোষী, এককোষী হইতে পারে বহুকোষী হইতে পারে, মনে রাখেন কিন্তু এককোষী। ফাঞ্জাই বলছে কি এর এককোষী অথবা মাইসিলিয়াম দিয়ে গঠিত। প্লান্টি বহুকোষী, এনিমেলিয়া বহুকোষী। এরপরে আছে আমাদের, এরপর আছে নিউক্লিয়াসে ক্রোমাটিন বস্তু থাকে, নিউক্লিয়াস ও নিউক্লিয়ার পর্দা নাই। মানে শুধু একমাত্র ক্রোমাটিন তন্তু থাকবে কোথায়, মনের মধ্যে। আর নিউক্লিয়াসে কোনো কিছুই থাকবে না, নিউক্লিয়াস নিউক্লিয়ার পর্দা কোনো কিছুই সাধারণভাবে থাকবে না। এরপর পরিষ্কার মধ্যে বলতে দেখো যে ক্রোমাটিন বস্তু থাকে নিউক্লিয়ার পর্দা দ্বারা আবৃত, নিউক্লিয়াসও থাকে, মানে সবই আছে মোটামুটি হবে। ঠিক আছে। আর এটার মধ্যে বলছে ক্রোমাটিন তন্তু সেম, বাকিগুলোর মধ্যে সব কিছুই আছে দেখো একেবারে। পরে বাকি 4টাই সেম, বাকি 4টাই মোটামুটি হবে কি একই ধরনের। এবার 3 নাম্বারটা সব প্লাস্টিকের বিষয়ে কথা বলছে যে এটার মধ্যে যে কোষীয় অঙ্গাণুগুলো উপস্থিত, কোন কোন অঙ্গাণু আছে, তা আমরা আগে পড়ছিলাম যে মনের মধ্যে শুধু রাইবোজোম আছে আর কোনো অঙ্গাণু নাই। বিশেষ করে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা আর কোনো কিছুই নাই। আর এরপরে বাকি সবগুলোর মধ্যে দেখো যে কি কি আছে। বিশেষ করে প্রোটিস্টের মধ্যে বলছে কি কোষের সকল ধরনের কোষীয় অঙ্গাণু আছে। পরেরটা বলছে কি আমাদের ফাঞ্জাইয়ের মধ্যে বলছে প্লাস্টিক ছাড়া সকল অঙ্গাণু অঙ্গাণু আছে। কেন প্লাস্টিক থাকে না? কারণ প্লাস্টিক থাকলে তো নিজের হাতে নিজে তৈরি করতে পারতো ফাঞ্জাই বা ছত্রাকে। এরপরে আমাদের আছে কি কোষের সকল ধরনের অঙ্গাণু থাকে। এরপরটা এনিমেলে আমার 3টা থাকে না, বিশেষ করে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে যে পার্থক্যটা আছে এটা এখানে বিষয়। যেমন প্লাস্টিক থাকে না, কোষপ্রাচীর থাকে না, কোষগহ্বর থাকে না, বাকি সবকিছুই থাকে। এখন আসলে বংশবিস্তার কে কেমনে বংশবিস্তার করে। তো প্রথম পয়েন্টগুলো দেখলে বুঝতে পারবা। যেমন আগে 3 নম্বর পয়েন্টটা বলছে যে কোষের অঙ্গাণু নিয়ে পার্থক্য করছে, পরেরটা বলছে বংশবিস্তার নিয়ে। এরা দ্বিবিভাজন প্রক্রিয়া বংশবিস্তার করে, আর কি মাইটোসিস প্রক্রিয়া বংশবিস্তার করে, এরা অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বংশবিস্তার করে। আর মাইটোসিস মিয়োসিস 2 প্রক্রিয়া বংশবিস্তার করে, আর মাইটোসিস মিয়োসিস প্রক্রিয়া 2 প্রক্রিয়া বংশবিস্তার করে। এর উপরে আছে খাদ্য গ্রহণ পদ্ধতি, কে কিভাবে খাদ্য গ্রহণ করে। তো প্রথম বলছি কি এরা শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে, তাই পরভোজী। এরা শোষণ বা ফটোসিনথেটিক পদ্ধতিতে খাদ্য গ্রহণ করতে পারে, তাই এরা পরভোজী এবং স্বভোজী দুইটা হতে পারে। বিশেষ করে প্রোটিস্টটা দুইটা হয়, একটা পরভোজী হতে পারে, একটা স্বভোজী হতে পারে। 5 নাম্বার যে বিষয়টা আছে এর মধ্যে তোমার ফাঞ্জাইয়ের মধ্যে শোষণ পদ্ধতি খাদ্য গ্রহণ করে মিতজীবী অথবা পরজীবী অথবা মিথজীবী, বিশেষ করে খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল হয়। আর 5 নাম্বার হচ্ছে প্লান্টি, যে 5 নাম্বার আছে এরা স্বভোজী, নিজে খাদ্য নিজে তৈরি করতে পারে। আর এর যেটা আছে এনিমেলিয়া যেটা আছে সেটা হচ্ছে হেটারোট্রফিক বা পরভোজী, তারা নিজে খাদ্য কি করতে পারে, নিজে নিজে তৈরি করে না, অন্যের উপর নির্ভরশীল হয়। তাহলে হচ্ছে খাদ্য গ্রহণ পদ্ধতি। 6 নাম্বার যেটা আছে কি বংশ বিস্তার, যে স্বাভাবিক এরা কোন পদ্ধতি বংশ বিস্তার করে, ওই ইয়ার সাথে মোটামুটি অনেকটা মিলে 4 নাম্বারের সাথে। তো 6 নাম্বারে বলছে কি যৌন প্রক্রিয়ায় প্রজনন প্রজনন ঘটে, বংশ বিস্তার করে। অযৌন প্রক্রিয়া, এখানে পুরোটাই কি হয়, অযৌন একটা প্রক্রিয়া ঘটে। তারপরে আসতেছে কি যৌন অযৌন দুইটাই ঘটে। পরে ফাঞ্জের মধ্যে আসছে কি যৌন প্রক্রিয়ায় প্রজনন ঘটে, অযৌন প্রক্রিয়ায় প্রজনন ঘটে,
কি যৌন প্রক্রিয়ায় প্রজনন ঘটে। ৭ নাম্বারটা ইম্পোর্টেন্ট। ভ্রূণ ৭ নাম্বারটাও দেখো মোটামুটি কি বলছে যে ভ্রূণ গঠিত হয়, ভ্রূণ গঠিত হয় না, ভ্রূণ গঠিত হয় না, হয় না। জাস্ট লাস্টে ২ টা যে বিশেষ করে প্ল্যান্টের অ্যানিমেলের মধ্যে কি হয় ভ্রূণ তৈরি হয়। বাকি ৩ টার মধ্যে ১ম ৩ টার মধ্যে ভ্রূণ তৈরি হয় না। তো এই আমাদের যে বিষয়গুলো আছে এটা একটু লম্বা হলেও তোমাদের এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট মোটামুটি ভাবে। আমরা পরবর্তী পার্টের মধ্যে বিশেষ করে মানুষের যে শ্রেণীবিন্যাসের সাথে দ্বিপদ নামকরণটা নিয়ে আমরা আলোচনা করব। তো এটাই মোটামুটি ভাবে ২য় পার্টটা আমরা এখানে শেষ করছি। শেষ করতেছি যে বাকি পার্টগুলোর মধ্যে আমরা মোটামুটি ভাবে শেষ করব।